প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার এখনকার সেশনে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করার চেষ্টা করব সপ্তম অধ্যায়ের 7.3, 7.4 এবং 7.5-এ যে আলোচ্য বিষয়গুলো আছে তার উপরে, যেমন ডিফাইন রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস, আউটলাইন দি ক্যারেক্টারিস্টিক্স অব রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস, মেনশন দি ইউজ অব রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস, এই বিষয়গুলোর উপরে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে একটু দেখে নেওয়ার চেষ্টা করি রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস আসলে বলতে কি বোঝায়। রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস হচ্ছে সেই রকমের বা সেই ধরনের, সেই প্রকৃতির ম্যাটেরিয়ালস বা পদার্থ যা কিনা উচ্চ তাপকে সহ্য করতে পারে। উচ্চ তাপ বলতে সাধারণত ধরে নেওয়া উচিত কমপক্ষে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে নয় এমন, এবং এই তাপের সংস্পর্শে আসার পরেও সে তার শক্তি বা সামর্থ্য এবং তার আকার আকৃতির কোনো পরিবর্তন ঘটায় না। এই ধরনের বা এই জাতীয় পদার্থ বা ম্যাটেরিয়ালস সমূহকে রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস বলা হয়। মূলত এগুলো তাপকে প্রতিহত করতে পারে, একই সাথে চাপ, রাসায়নিক আক্রমণ বা বিক্রিয়া তার থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারে। মূলত এই রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল সমূহ যে সকল ফার্নেস এবং কিছু কিছু তাপীয় যে সকল ইকুইপমেন্ট আছে, যেখানে খুব উচ্চ তাপমাত্রা প্রতিহত করা বা প্রতিরোধ করার প্রয়োজন পড়ে, সেই সকল ক্ষেত্রেই উপরিতলের সারফেসের উপরিতলের লাইনিং দেওয়ার কাজে, তাপ প্রতিরোধী স্তর তৈরি করার কাজে, এবং একই সাথে কিছু ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি তৈরি করার কাজেও এগুলো ব্যবহার করা হয়। রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস মূলত অক্সাইড অথবা কার্বাইড, নাইট্রাইটস ইত্যাদির সহযোগেই গঠিত, যেগুলো কিনা মেটাল থেকে আসে, যেমন সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, ক্রোমিয়াম এবং জিরকোনিয়াম। কিছু কিছু রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস এমন হতে পারে, যেমন ফায়ার ক্লে, সিলিকা, ম্যাগনেসাইট, ক্রোম ম্যাগনেসাইট, সিলিমিনাইট, সিন্টার্ড অ্যালুমিনা, বেরিলিয়া, বোরন নাইট্রাইট, বক্সাইট, ডলোমাইট, টাংস্টেন কার্বাইড, বোরন নাইট্রাইট, হাফনিয়াম কার্বাইড, ট্যান্টালাম হাফনিয়াম কার্বাইড, মোলিবডেনাম, ডিসলিসাইড ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালসের আসলে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে বা থাকা উচিত। প্রথমত তার থাকবে হচ্ছে রিফ্র্যাক্টরিনেস, তারপরে থাকবে থার্মাল শক রেজিস্ট্যান্স, তারপরে কেমিক্যাল স্টেবিলিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল এক্সপ্যানশন, এই জাতীয় চারিত্রিক গুণাবলী রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালসের থাকা উচিত বা থাকে। এক এক করে যদি আমরা একটু স্বল্প পরিসরে জানার চেষ্টা করি এগুলো কি বা কেমন। যেমন রিফ্র্যাক্টরিনেস, এটি আসলে কেমন ধরনের ক্যারেক্টারিস্টিক্স। এই রিফ্র্যাক্টরিনেস যদি রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস থাকে, তাহলে সে উচ্চ তাপমাত্রাকে নিজে নিজেই না গলে বা না বিশোধিত হয়ে নিজেকে নিজের গঠন পরিবর্তন না করে সে প্রতিহত করতে পারে। এই যে সামর্থ্য, সেই সামর্থ্যটাকে বলা হয় রিফ্র্যাক্টরিনেস। রিফ্র্যাক্টরিনেস মূলত ওই পদার্থের কেমিক্যাল কম্পোজিশন এবং গঠনের উপর নির্ভর করে থাকে। যত মেল্টিং পয়েন্ট একটি ম্যাটেরিয়ালের উঁচুতে বা বেশি, তার
রিফ্র্যাক্টরিনেসও অনেক বেশি, এটাই ধরে নেওয়া হয়। থার্মাল শক রেজিস্ট্যান্স এটি কেমন? এটি এমন এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স যেটার কারণে একটি ম্যাটেরিয়ালস বা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস যদি বলি তাহলে সে তাপের অধীনে থেকে নিজেকে ভাঙবে না, ফেটে যাবে না, অথবা গলে গলে তরল হওয়ার চেষ্টা করবে না। এই সকল ক্ষেত্রে সে নিজেকে দ্রুত চেঞ্জ করা থেকে পরিবর্তিত হতে বাধা দেয়। এই যে সামর্থ্য, সেই সামর্থ্যটাকে বলা হবে থার্মাল শক রেজিস্ট্যান্স। থার্মাল শক রেজিস্ট্যান্স মূলত ওই পদার্থের নির্ভর করে থার্মাল এক্সপ্যানশন কি হারে হওয়ার যোগ্য সে বা ওই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়, থার্মাল কন্ডাক্টিভিটি কেমন এবং তার সামর্থ্য বা স্ট্রেংথের উপরে। যত নিচু তার থার্মাল এক্সপ্যানশন হবে, উচ্চ থার্মাল কন্ডাক্টিভিটি হবে এবং স্ট্রেংথ হবে একটি ম্যাটেরিয়ালের, সেই ম্যাটেরিয়ালকে ধরে নেওয়া হবে তার উচ্চ থার্মাল শক রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স আছে। কেমিক্যাল স্ট্যাবিলিটি একটি ক্যারেক্টারিস্টিক্স, এটি কেমন? কেমিক্যাল অ্যাটাক যদি হয় গ্যাস থেকে, লিকুইড থেকে, সলিড থেকে উচ্চ তাপমাত্রার অধীনে, তাহলে সে এই ম্যাটেরিয়ালগুলো যদি সেগুলোকে প্রতিরোধ করার সামর্থ্য থাকে তখন তাকে বলা হবে কেমিক্যাল স্ট্যাবিলিটি। ওই পদার্থের আছে, অর্থাৎ এই জাতীয় ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে বিদ্যমান। কেমিক্যাল স্ট্যাবিলিটি একটি পদার্থের মূলত নির্ভর করে তার কেমিক্যাল কম্পোজিশনের উপরে এবং তার গঠনের উপরে, স্ট্রাকচারের উপরে। যত বেশি পদার্থটি নিষ্ক্রিয় থাকবে উচ্চ তাপমাত্রার অধীনে বিক্রিয়ায় অংশগ্রহণ না করার জন্য, ততই তাকে কেমিক্যাল স্ট্যাবল বলে ধরে নেওয়া হবে। থার্মাল কন্ডাক্টিভিটি আরেকটি ক্যারেক্টারিস্টিক্স, এটি মূলত একটি ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে কত সহজে হিট ট্রান্সফার করতে পারে সেই জাতীয় একটি ক্যারেক্টারিস্টিক্সকে বোঝাচ্ছে, বা এইরকম একটি সামর্থ্যকে বোঝাচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি নির্ভর করে হচ্ছে ম্যাটেরিয়ালের রাসায়নিক গঠন, কম্পোজিশন, উপাদান এর উপরে, গঠনের উপরে, তার মধ্যে কি পরিমাণের পোরোসিটি আছে এবং কি পরিমাণের টেম্পারেচার সে সহ্য করতে পারে, এই সকল বিষয়ের উপরে। একটি ম্যাটেরিয়াল যত বেশি ঘন বা ঘনত্ব যার বেশি এবং তার ক্রিস্টালিনিটি অর্থাৎ তার কাঠামো বা গঠনের ক্ষেত্রে যত বেশি সে ক্রিস্টাল আকৃতির হতে পারে, ততই ধরে নেওয়া হবে তার থার্মাল কন্ডাক্টিভিটি বেশি। থার্মাল এক্সপ্যানশন আরেকটি ক্যারেক্টারিস্টিক্স, সেটা এরকম যে ম্যাটেরিয়ালকে দৈর্ঘ্যের দিকে হোক, আয়তনের দিকে হোক, সে উচ্চ তাপমাত্রার অধীনে বা তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে সে পরিবর্তন হতে দেয় না। এই যে একটি সামর্থ্য, তাকে বলা হবে থার্মাল এক্সপ্যানশন ক্যারেক্টারিস্টিক্স। থার্মাল এক্সপ্যানশন একটি ম্যাটেরিয়ালের মূলত নির্ভর করে তার রাসায়নিক উপাদানসমূহের এবং তার গঠন এবং কি পরিমাণ তাপ সহ্য করতে পারে এর উপরে। যত একটি ম্যাটেরিয়ালের থার্মাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট বেশি হবে, ততই তার থার্মাল এক্সপ্যানশন বেশি হবে বলে ধরে নেওয়া হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম যে রিফ্র্যাক্টরিনেস, থার্মাল শক রেজিস্ট্যান্স, কেমিক্যাল স্ট্যাবিলিটি, থার্মাল কন্ডাক্টিভিটি এবং থার্মাল এক্সপ্যানশন। আমরা এখন সর্বশেষ দেখতে চাই যে ইউজ রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস কোথায় কোথায় হয়। খুব সহজভাবে বলা যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের উদ্দেশ্যে এবং প্রয়োগ করার জন্য বিভিন্নভাবে এই রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়। কমন ইউজগুলো হচ্ছে এরকম যে সে চুল্লি, বিভিন্ন রকমের চুল্লি পাওয়া যাবে যেগুলোকে আমরা বলতে পারি ফার্নেস, কেলস, ইনসিনারেটরস, রিঅ্যাক্টরস, সবগুলোর ক্ষেত্রে লাইনিং
দেওয়ার কাজে ব্যবহার করা হয়। মূলত সে কন্টেইনিং যে ভ্যাসেলটি থাকে তার যে ওয়াল, তার যে মূল কাঠামো বা মূল ম্যাটেরিয়াল এবং যে তাপ উৎপাদন করতেছে যে ম্যাটেরিয়াল বা যেখান থেকে উৎস তাপের, তার মধ্যে একটি মাধ্যম হিসাবে সে ব্যারিয়ার হিসাবে, থার্মাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। লাইনিং এগুলো করোশন, তারপরে থার্মাল ইনসুলেশন, এই সকল হিসেবে ব্যবহৃত হয়। করোশনকে রেজিস্ট করতে পারে এবং থার্মাল ইনসুলেটর হিসাবে এটি ব্যবহৃত হয় লাইনিং নামে, লাইনিং আকারে। ক্রুসিবল সেটি হচ্ছে আরেকটি গলিত, উচ্চ তাপে গলিত কোনো ম্যাটেরিয়ালকে ধারণ করার জন্য, এবং সেটা ধরে নেওয়া যেতে পারে গ্লাস অথবা মেটালস যেগুলো গলাতে অনেক তাপের দরকার পড়ে, সেগুলোকে গলানোর জন্য যে পাত্র, যেগুলোকে ক্রুসিবল বলা হয়, এবং একই সাথে ওগুলোকে গলিত গ্লাস এবং মেটালকে বহন করার জন্য যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকেও ক্রুসিবল বলা হতে পারে। এই ক্রুসিবল তৈরির জন্য এবং গ্লাস মেটালকে কাস্টিং করার জন্য যে মোল্ড তৈরি করা হয়, সেক্ষেত্রেও এই রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়। মূলত সে কিন্তু ব্যবহৃত হয়ে কি করে, ওই কেমিক্যাল অ্যাটাক থেকে মল্টেন ম্যাটেরিয়ালস, গলিত পদার্থ এবং গ্যাস যেটা হয়, তার রাসায়নিক আক্রমণগুলো থেকে সে ওই পদার্থ, মূল যে পাত্র বা মূল যে মোল্ডের স্তরণ বা তল, সেগুলোকে রক্ষা করে। সারফেসিং ফ্লেম ডিফ্লেক্টর সিস্টেমস ফর রকেট লঞ্চ স্ট্রাকচারস, অর্থাৎ বিষয়টি হচ্ছে এরকম, বিভিন্ন যে উৎক্ষেপণ স্টেশন থাকে, তার যে কাঠামো থাকে, আমরা যেগুলোকে বলি হচ্ছে রকেট লঞ্চার, উপগ্রহকে উৎক্ষেপণ করে, সেই উৎক্ষেপণ হওয়ার সময়, উৎক্ষেপণের ক্ষেত্রে সেই রকেট নামক যন্ত্রটির সারফেসে ফ্লেম ডিফ্লেক্টর হিসাবে ব্যবহৃত হয় তলকে রক্ষা করার জন্য, সারফেসকে রক্ষা করার জন্য। কিভাবে? যে লঞ্চিং প্যাড যেটা থাকে, অর্থাৎ যে একটি মঞ্চ থাকে, যে মঞ্চের থেকে রকেট ইঞ্জিন বিভিন্ন বেগে এবং তাপে এক্সজস্ট গ্যাসকে বের করে দিয়ে সে উৎক্ষেপণ কাজে সহযোগিতা করে, সেই যে উচ্চ তাপের গ্যাস, সেই গ্যাসের যে তাপমাত্রা এবং তার যে প্রবাহের যে গতি, এই দুটো থেকেই ওই রকেট ইঞ্জিনকে, তার সারফেসকে সে ক্ষয় হতে, গলে যেতে প্রতিরোধ করে বা রক্ষা করতে সহযোগিতা করে। সেক্ষেত্রে সে ফ্লেম ডিফ্লেক্টর সিস্টেমের সারফেস হিসেবে ব্যবহৃত হয়। যে গ্যাসগুলো বের হচ্ছে, যে ধারাগুলো বের হচ্ছে গ্যাসের, এক্সজস্ট গ্যাস মূলত, তাতে যে তাপ থাকে সেগুলোকে সে ফিরিয়ে দিতে, প্রতিরোধ করতে সমর্থ হয়। যদি কিনা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালসের একটি সারফেস ওই রকেট ইঞ্জিনের চারপাশে প্রলেপ আকারে দেওয়া থাকে, তাহলে সে এই কাজটি করতে পারে। অন্যান্য আরও কিছু অ্যাপ্লিকেশনস বা প্রয়োগ ক্ষেত্র আছে, যেমন রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালস, গলিত গ্লাস হতে পারে বা কাঁচ, সিরামিক্স, সিমেন্ট, এই সকল ইন্ডাস্ট্রিতে, ইলেকট্রিসিটির ইন্ডাস্ট্রিতে,
ওয়েস্ট ট্রিটমেন্ট, বর্জ্য পরিশোধন করা হয় যে সকল ইন্ডাস্ট্রি, এবং পেট্রোকেমিক্যালস অর্থাৎ খনিজ তেল বা গ্যাস যে সকল ইন্ডাস্ট্রিতে শোধন করা হয়, এই সকল বা এই জাতীয় শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে এই রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখার চেষ্টা করলাম এই আজকের আলোচনার মাধ্যমে যে রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়, রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালসে মূলত কি কি বৈশিষ্ট্য থাকে বা থাকতে পারে, এবং সর্বশেষে দেখার চেষ্টা করলাম রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালস মূলত কি কি কাজে বা কোথায় কোথায় ব্যবহৃত হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেকটা অনুধাবন করতে পেরেছো। এরপরে তোমাদের কাছাকাছি যে টেক্সট আছে সেগুলো পড়ে তোমাদের ধারণাকে আরও বিস্তৃত করবে এই অনুরোধ রেখে এবং ধন্যবাদ জানিয়ে এখনকার সেশন আমি শেষ করছি।